ভালো নাই, আমি কিভাবে ভালো থাকবো? এবং আপনি যে বললেন আমরা সংস্কৃতি কর্মী এবং আমি গান করি। আপনি যখন আমাকে গলা চেপে ধরে রাখবেন, আমাকে গাইতে দেবেন না, তখন একজন সংস্কৃতি কর্মী কেমন থাকতে পারে? আর বাংলাদেশের কথা বললেন, আমরা আসলে কেউই ভালো নেই। বাংলাদেশ ভালো নাই। বাংলাদেশ তখনই ভালো থাকতো যখন আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, আমরা ছোটবেলা থেকে যে স্বাধীনতায় বিশ্বাসী, আমরা বঙ্গবন্ধুর ভাষণ শুনে বড় হয়েছি, আমরা মুক্তিযুদ্ধের গল্প শুনে বড় হয়েছি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি যখন এই ডিসেম্বরে রাস্তায় রাস্তায় সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান শুনি না, এবং যখন আমাকে গাইতে দেয়া হয় না, কারণ অগস্টের পর থেকে 5 তারিখের পর থেকে যখন প্রত্যেকটা সেক্টরে আপনার বাংলাদেশ টেলিভিশন, রেডিও বাংলাদেশ, আপনার প্রতিটা চ্যানেল, প্রতিটা সেক্টরে যখন আপনি একজন আর্টিস্টকে ব্ল্যাক লিস্টেড করে ফেলবেন, তখন সেই শিল্পীর আসলে এটা মৃত্যুর সামিল। আমার মনে হয় যে বেঁচে আছি এটাও বলবো না, মরেই বেঁচে আছি। সালাদিন ভাই, আপনি বলেন স্বাধীনতা কোথায়? এখন আমি আপনাকে একটা বলি যে 1990 সাল থেকে একটা গান আছে, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। এই গানটার মূল শিল্পী কিন্তু আমি। এখনকার জেনারেশন এই ঘটনাটা জানে না। আপনার কি মনে হয় যে এই গানটি আমি এখন রাস্তায় চিৎকার করে গাইতে পারবো? আমি কি এখন রাস্তায় চিৎকার করে বলতে পারবো যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বা বাংলাদেশে বঙ্গবন্ধুকে নিয়ে গান গাওয়া একটা অপরাধ? এর পরেও মানে কিভাবে স্বাধীন বলেন? আমরা তো স্বাধীন না আসলে। বললাম না যে একজন শিল্পীকে যখন আপনি গলা টিপে ধরে রাখবেন, গান গাইতে দিবেন না, স্বাধীনভাবে কথা বলতে পারবে না, আমি মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করতে পারছি না, আমি অসম্মানিত হতে দেখছি, আমার বঙ্গবন্ধুকে অসম্মানিত হতে দেখছি, আমার মুক্তিযোদ্ধা বাবাদেরকে অসম্মানিত হতে দেখছি, আসলে এরপরে কিভাবে বলবো যে আমি স্বাধীন? এই ডিসেম্বরে যখন বলা হয় যে এই ডিসেম্বরে কাওয়ালি গান বাজানো হবে, যেখানে আমরা বড় হয়েছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দেশের গান শুনে শুনে, এখন আমাদেরকে কাওয়ালি গান শুনতে হবে, এটা কি বাংলাদেশের সংস্কৃতি? এটা তো বাংলাদেশের সংস্কৃতি না। আমরা তো স্বাধীন না সালাউদ্দিন ভাই, আমরা মোটেও স্বাধীন না। এবং আসলে আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে বলতে চাই যে বঙ্গবন্ধুর প্রতি যে অসম্মান, আমরা আসলে আমি বঙ্গবন্ধুর কাছে ক্ষমা চাই, আমরা পুরো জাতি বঙ্গবন্ধুর কাছে ক্ষমা চাই যে সে এই অসম্মান ডিজার্ভ করে না। আমরা মানে আমার আসলে কিছু বলার নাই। আমি ছিল এবং সবাই আসলে এটিকে সিরিয়াসলি নিয়েছিল এবং একটি পর্যায়ে গিয়ে এই বিষয়টির যখন সুরাহা হয়ে গেল, তখন পর্যন্ত এই আন্দোলন ছিল আমাদের সকল আহ শিক্ষার্থীদের আন্দোলন, আমাদের সকল ছাত্র জনতার আন্দোলন। কিন্তু যেই মুহূর্ত থেকে এই আন্দোলনের সঠিক সমাধান হয়ে যাবার পরেও একদল ছাত্র ছিল যারা আসলে এই আন্দোলন থেকে, এই অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আন্দোলনটিকে হচ্ছে রাজনৈতিক আহ ধারাবাহিকতা নিয়ে গিয়েছিল। তো আমি মনে করি সেই সময়টি থেকে এখন পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন বলতে যেটি বোঝানো হচ্ছে, সেটি আসলে কোনো বৈষম্য বিরোধী আন্দোলন নয়। সেটি কোনো না কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। সেগুলো যৌক্তিক না, সেগুলো আসলে আমাদের একটু ভোগান্তির দিকে নিয়ে যাবে। তখন কিন্তু আমরা কোনো সমর্থন পাবো না। তো সেই সময়ে আগামীর দিনে, ভবিষ্যৎ দিনে বাংলাদেশে যদি কোনো আহ যৌক্তিক আন্দোলন থেকেও থাকে, সেই আন্দোলনে কিন্তু কেউ সমর্থন দিবে না। শুধুমাত্র এই জায়গাতে দাঁড়িয়ে যে ছাত্ররা বর্তমানে বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছে, জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে আমাদের আসলে বর্তমান বাংলাদেশের অবস্থানটি কোথায়। যখন এটি আসলে আমরা যখন এটি হচ্ছেন আমাদের যে নাগরিক রয়েছে যারা একেবারে সাধারণ মানুষ, তাদের কাছে এটি স্পষ্ট যে এই ছাত্র জনতার জন্যই কিন্তু ভবিষ্যৎকে সাফার করতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশ আসলে এটি নিয়ে তারা সেটাকে রেকর্ড করতে বাধ্য হয়। আর যদি আমি আমার সেক্টরে ফিরে আসি, আইন অঙ্গনের ক্ষেত্রে, যেহেতু আমি একজন নবীন আইনজীবী এবং পেশাজীবী নারী হিসাবে, আমার সেক্টর থেকে আমি বলবো যে আজকে দেখেন বিচার বিভাগ আমাদের কোথায় গিয়েছে। একজন এজলাসের ভিতরে বিচারক মানুষকে জবাই করে মেরে ফেলছে। মানুষ রাস্তায় বের হচ্ছে, রাস্তায় মানুষকে
যে কেউ মানে মারধর করছে। মানুষ হসপিটালে চিকিৎসা দিচ্ছে, ওখানে মানে রোগীর লোকজন তাকে দেখা যাচ্ছে যে চড় মেরে বসছে। সে প্রেসক্রিপশন লিখতেছে, ওখানে গিয়ে তাকে এক দুই কথা কাটাকাটি তাকে চড় মেরে বসছে একদম মানে রিয়েল ভাবে। তারপরে সে ঢাকা মেডিকেল আমরা কি দেখলাম সেখানে শিক্ষকদের ইয়েদের কি বলে পেশাজীবী যারা মানে ডক্টরদেরকে মারলো সেখানে। আর্মি, তারপরে মনে করেন রেব, তারা সবাই মিলে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। তাহলে এইটাকে আমরা 5 তারিখের আগে কখনো দেখেছি যে 5 তারিখের আগে হসপিটাল চালাইতে হইতো মানে র্যাব? বলছিলাম যে হ্যাঁ, তারা যে পরিবর্তন আসতে মানে আনতে চাচ্ছে, হয়তো ভালো কিছু আমরা পাবো। কিন্তু এখন এসে আমরা কি দেখছি? আসলে কি আমরা ভালো কিছু পেয়েছি? আগে আমরা যেমন ছিলাম আগে, এখনকার চাইতে ভালো ছিলাম। অনেকে বলছে 17 বছরে যা না হয়েছে এই 3 মাসে 4 মাসে তার চাইতে আরো 10 গুণ বেশি হয়েছে। এখন হসপিটালে গেলে হসপিটাল ভাঙচুর করে, যে কোনো জায়গায় মানে মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই। কোথায় যাচ্ছে কি করছে এইটা একটা আছে, আরেকটা কথায় কথায় এই যে মারধর। তারপরে সেই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কি দেখছি, এই ছাত্ররা যে শিক্ষা প্রতিষ্ঠান মানে আন্দোলন করে এদের স্বাধীন করলো, তারা এক কলেজের মানে নেম প্লেট এনে আরেকজন পায়ের নিচে রেখে তারপরে ওই ইয়ে করতেছে, ফটো সেশন করতেছে। এটাকে বলে স্বাধীনতা? এই শিক্ষা আমরা বাচ্চাদেরকে দিব? আমাদের বাচ্চা সন্তানরা এই শিক্ষায় শিক্ষিত হবে আমরা এটা চাবো? কখনোই চাবো না। কারণ আমি ব্যক্তিগতভাবে চাবো না। কারণ শুধু লেখাপড়া জানলেই মানুষ শিক্ষায় শিক্ষিত হয় না, ভালো মানুষ হতে হয় যদি শিক্ষায় শিক্ষিত হতে হয়। তো ওই ধরনের শিক্ষার জন্য আমি মনে করি যে এখন আমি বাচ্চাকে পাঠাবো যে দুই দিকেই সক্রিয় থাকি। একটা হচ্ছে সে কি করতেছে সেই দিকে, আরেকটা যে আমার বাচ্চা